চলুন দর্শক ফিরে যে আমাদের আজকের অতিথি এবছর 21শে পদকপ্রাপ্ত আলোকচিত্র শিল্পী নাসির আলী মামুনের কাছে। শুরুতে যেটি বলছিলাম যে আজ মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আমাদের বাঙালিদের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতির কথা যদি আমরা বলি, সবকিছুর কেন্দ্রবিন্দু আমাদের ভাষা। আর সে ভাষার জন্যই 1952 সালের এই দিনে রফিক, শফিক, জব্বার, বরকতরা রক্ত দিয়েছিল। আজকের এই বিশেষ দিনের বিশেষ সকালে আপনার কাছে শুরুতেই জানতে চাই 21 মানে আপনার কাছে কি? 1952 সালের ফেব্রুয়ারিতে যে লড়াই শুরু হয়েছিল বাংলা ভাষার জন্য, বাংলা ভাষার স্বাধিকারের জন্য এবং বাঙালিদের একমাত্র রাষ্ট্রভাষা বাংলা করার জন্য, তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করি। এবং ওই ভাষা লড়াইয়ে যারা যোদ্ধা ছিলেন এবং যারা জীবিত ছিলেন দীর্ঘকাল, তাদের মধ্যে অনেকের সাথে আমার যোগাযোগ হয়েছিল। অনেকেই, বিশেষ করে কমরেড আব্দুল মতিন, অ্যাডভোকেট গাজীউল হক সাহেব এবং আরও অনেকে, তারা আমার ক্যামেরার সামনে বসেছিলেন। তাদের বিভিন্ন মুহূর্ত আমি বন্দী করেছি এবং ভাষা আন্দোলনের অনেক অকথিত ইতিহাস তাদের কাছ থেকে জানতে পেরেছি, যেগুলো তারা কোনো বইতে লিখেন নাই। তো আমি সেই জন্য অত্যন্ত সৌভাগ্যবান যে আজকে এই ভাষা আন্দোলনের এত বছর পরেও এইসব মহান মানুষদের, এইমাত্র যাদের কথা বললাম, তারা কিন্তু সকলেই প্রয়াত। একমাত্র আমার জানা মতে বাংলাদেশে ভাষার জন্য যিনি লড়াই করেছেন 52 সালে, একজন জীবিত আছেন, ডাক্তার আহমদ রফিক। আর কেউ কিন্তু জীবিত নেই। কাজেই এই মানুষরা তাদের ত্যাগের বিনিময়ে তারা যা করেছেন, আজকে আমরা এই বাংলাদেশ পেয়েছি। 71-এর মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছে। তারপরে তো অনেক তাদের ত্যাগ, আমরা এখনও তাদের ত্যাগ কিন্তু সম্পূর্ণ আসলে তাদের মূল্যায়ন এখনও করতে পারি নাই। এই যে আজ আমরা কথা বলছি, মায়ের ভাষায় আপনি আপনার অনুভূতির প্রকাশ করছেন। আপনি একটি বড় অর্জন আপনার জীবনে আনতে পেরেছেন, সেটি হলো রাষ্ট্রীয় সম্মাননা, দ্বিতীয় বৃহৎ রাষ্ট্রীয় সম্মাননা আমরা বলতে পারি যে 21শে পদক। এই যে অর্জন, এই যে কথা, সবকিছুতে আসলে ওই 52 সকালটির জন্যই। গতকালকে এটা পেলাম যখন হাতে দিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস, প্রধান উপদেষ্টা, তখন কিন্তু তাদের কথাই মনে হলো, যারা আমার ক্যামেরার সামনে বসেছিল এবং 52 ভাষা আন্দোলনে যারা যুক্ত ছিলেন, ছাত্র নেতা ছিলেন, নেতৃত্ব দিয়েছিলেন, মিছিলের স্লোগান দিয়েছিলেন, রক্ত দিয়েছিলেন, এবং তাদের পাশেই রফিক, জব্বার, এরা প্রয়াত হয়েছেন। এবং তাদের অনেক কাহিনী এবং তাদের লেখা বইতে তাদের যে ভাষা আন্দোলন সম্পর্কে তারা যে বয়ান দিয়েছেন, সেগুলি আমার বারে বারে মনে পড়ছিল। আর গতকালকে এই পদক নেওয়ার সময় আমি বলেছিলাম যে এই রাষ্ট্রের জন্য যারা শহীদ হয়েছেন ভাষা আন্দোলনের জন্য, তাদের কারণেই আমরা এই 21শে স্টেজে আমরা দাঁড়াতে পেরেছি, বসতে পেরেছি, পদক গ্রহণ করছি। এবং ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমি আরেকটা কথা স্মরণ করালাম যে 1978 সালে 46 বছর আগে 25 বছর বয়সের এই যুবক, আমি যখন আমার মাইক্রোফোনের সামনে অনুভূতি প্রকাশ করার সুযোগ আসে, তখন আমি বললাম গতকালকে যে আমি কিন্তু এমন একজন মানুষকে পেয়েছিলাম যিনি তখন বললেন যে ঋণ মানুষের মৌলিক অধিকার। এবং পৃথিবী প্রথম শুনলো এমন একটা আশ্চর্যজনক কথা, যে মানুষের মৌলিক অধিকার হলো ঋণ পাওয়া। আরেকটা কথা হলো ব্যাংক মানুষের কাছে যাবে। সেটা কিন্তু আমি 78 সালেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জোবরা গ্রামে আমি শুনে আসছি। এবং তখন আমি ক্যামেরা নিয়ে তার ছবি তুলতে গিয়েছিলাম। ডক্টর ইউনূস একদম কান পেতে এই কথাগুলি শুনছিলেন পদক গ্রহণ অনুষ্ঠানে। তো এইটা আমি খুব এই কথা বলে আমি খুব আত্মতৃপ্তি পেলাম যে এত বছর আগের ঘটনা উনি হয়তো ভুলেই গেছেন। ওই সময় আমি 3 মাস চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছিলাম। এবছর 21শে পদক আপনি যখন গ্রহণ করেছেন, আপনার সাথে বাংলার বাঘিনী যাদেরকে আমরা বলি, আমাদের জাতীয় ফুটবল দলের সদস্য, তারাও কিন্তু একই সাথে একই মঞ্চে পদক গ্রহণ করেছে। আমাদের সাবিনা, তারপরে আমাদের মারিয়া, ওরা যখন স্টেজে ওঠে তখন তুমুল করতালি। এবং বাংলাদেশের কোনো পদক গ্রহণের ইতিহাসে এত অধিক সংখ্যক পদকপ্রাপ্ত পদক গ্রহণ করার জন্য কোনো স্টেজে ওঠে নাই। তারা 23 জন কি 24 জন হবে, তারা স্টেজে উঠলেন, সবাই করতালি। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের সাথে সবাই ছবি তুললেন। এবং শেষের দিকে যখন পদক গ্রহণের পরে পদকপ্রাপ্তরা প্রধান অতিথির সঙ্গে ছবি তুলবেন, তখন ডক্টর ইউনূস সিদ্ধান্ত নিলেন যে ওদের সাথে আগে ওদের 23 জনের সাথে ছবি তুললেন। উনি ছবি তুললেন এবং এটা উনি খুবই এনজয় করলেন। বাংলাদেশে তো এটা একটা ইতিহাস,
একই তো তারা মহিলা এবং ফুটবলে তারা তারকা খ্যাতি অর্জন করেছেন এবং বাংলাদেশে তারা বিজয়ী একটা দল। ভিন্ন প্রসঙ্গে আসতে চাই, সেটি হলো আমাদের মহান শহীদ দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এতগুলো বছর পেরিয়ে সবকিছুর তো একটা ভাষা আছে, ছবির ভাষা আছে, কথার ভাষা আছে, মানুষের জীবনের একটা ভাষা আছে। এই যে কথার ভাষা, এই ভাষায় কেন আমরা এতগুলো বছর পেরিয়েও শুদ্ধ বাংলার চর্চার খুব একটা ভালো প্রতিফলন দেখতে পাই না? সারা পৃথিবী একটা মহাসড়কের মধ্যে তথ্য প্রযুক্তির, সেখানে কিন্তু বাংলাদেশও আছে। কাজেই এই যে পৃথিবীর বিভিন্ন দেশের ভাষা সংস্কৃতি, এগুলির সাথে কিন্তু এখন খুব সহজে খুব দ্রুত গতিতে আমাদের কিন্তু আদান প্রদান হচ্ছে তথ্য প্রযুক্তির কারণে। কাজেই আপনি যেটা বলছেন যে সমস্ত জায়গায় বাংলা ব্যবহার, হ্যাঁ, আমরা তো যেখানে যেখানে বাংলার ব্যবহার করি, তারপর অনেক জায়গা আছে যেখানে আমরা বাংলার সঙ্গে ইংরেজিও চলে আসে। এইটা আপনি বাধা দিতে পারবেন না। আমার মনে হয় এটা আসবে, আমরা তো নিব। আমাদের বাংলা ভাষা থেকেও কিন্তু অনেক ভাষা পশ্চিমা দেশে ব্যবহার করে, কিন্তু আমরা বেশি ব্যবহার করি ইংরেজি থেকে, জার্মান থেকে, ফ্রেঞ্চ থেকে, এমনকি আরবি থেকে, রুশ ভাষা থেকে, স্প্যানিশ ভাষা থেকে এখনও আমরা করি। আপনি দেখবেন যে বিজ্ঞাপনে, নাটকে এরকম অনেক ভাষা ব্যবহৃত হয়, বিশেষ করে ইংরেজিটা বেশি করে, বাংলা ইংরেজি মিশিয়ে। আমার মনে হয় যে তাতে কোনো ক্ষতি নাই, ভাষার কোনো ক্ষতি হয়। আমার প্রশ্ন, যে প্রশ্নটা আমি করেছিলাম তার উত্তর আমি পেয়েছি। তো আরও একটা প্রশ্ন আছে যে আমরা যখন বাংলা বলছি তার সাথে ইংরেজি মেশাচ্ছি, সেটাও হয়তো বা যুগের পরিবর্তন বা সময়ের দাবির একটা বিষয়। কিন্তু শুদ্ধ বাংলায় কথা বলার সময় আমরা উচ্চারণটা আসলে অনেক সময় দেখতে পারি না, আমরা ভুলভাল উচ্চারণ করছি। এই বিষয়টি থেকে আমাদের সচেতন হওয়ার সময় এখনো আসেনি। এটা আসলে এক একজন এক একভাবে নিবে। আমি যেভাবে নেই যে বাংলাদেশে অনেক আঞ্চলিক ভাষা আছে। সারা বাংলাদেশে 64টা জেলার মধ্যে আমার মনে হয় যে প্রায় 40টি জেলাতেই কিন্তু তাদের নিজস্ব আলাদা ভাষা আছে এবং কয়েকটি জেলার ভাষা একই রকম। যেমন বৃহত্তর ফরিদপুর জেলার আশেপাশে সবগুলি জেলা, আগে যেই জেলাগুলি ছিল বৃহত্তর ফরিদপুরের মধ্যে, তাদের মোটামুটি একই ভাষা। সেরকম বরিশাল, নোয়াখালী, চট্টগ্রাম, কুমিল্লা। কাজেই যদি আমরা ধরেই নিই যে 30-40টা ভাষা, এই ভাষায় কিন্তু অনেকে কথা বলবে, কিন্তু আপনি কিন্তু আইন করে বা চাপ দিয়ে এটা তাদের ভাষার পরিবর্তন আপনি করতে পারবেন না। সেটা আমি বলছি যে বাংলা একাডেমি বা সরকারি একটা ভাষা আছে, সেটা হলো প্রমিত বাংলা। তা আমি সেটার বিরোধী এই কারণে যে আমরা প্রমিত বাংলাও লিখব, প্রমিত বাংলায় কথাও বলবো, এবং আঞ্চলিক ভাষা, আদিবাসী ভাষা এবং স্থানীয় ভাষায় আমরা সাহিত্য করব, এমনকি কথাও বলবো, তাতে কোনো আপত্তি নেই। ভাষাকে কারাগারে বা একটা খাঁচার মধ্যে বন্দি করা যাবে না। ভাষা কিন্তু প্লাস্টিকের ফুল না, প্লাস্টিকের ফুল সৌরভ ছড়ায় না। ভাষা হলো নদীর মতো বহমান, চলতেই থাকে, এক জায়গায় আটকানো যাবে না। বেশ কিছু বিষয় নিয়ে আলাপ করলাম, 21শে পদক নিয়ে কথা বললাম, আপনার জীবনের নতুন অর্জন, এবং সেই সাথে কথা বলছিলাম মহান ভাষা দিবস নিয়েও। এবার একটু জানতে চাই আলোকচিত্র শিল্পী হিসেবে আপনার পথে চলার পথে আপনি কত ছবি তুলেছেন এবং সেই ছবিগুলো ইতিহাস হয়ে গেছে, কিন্তু আপনি কি কখনো ভেবেছিলেন যে আপনি 21শে পদক পাবেন? আমি যখন শুরু করেছিলাম 1971 সালে, 54 বছর আগে, মাত্র 17 বছরের একজন তরুণ আমি সেই সময় যখন শুরু করলাম তখন এইসব পদকও ছিল না। আমি শুধু বুঝতাম যে বিভিন্ন ক্ষেত্রের যারা বিশিষ্টজন, সৃষ্টিশীল মানুষ, খ্যাতিমান মানুষ, তাদের যে বিভিন্ন ভঙ্গি, বিভিন্ন মুহূর্ত, সেগুলি আমি আমার ক্যামেরায় বন্দি করব এবং তাদের মুখচ্ছবির একটা ইতিহাস আমি রচনা করব স্থির চিত্রের মাধ্যমে, ক্যামেরা দিয়ে। আপনি কি ছবির সাথে সাথে লেখালেখি করতেন? আমি লেখালেখি শুরু করেছি আসলে 80-র দশকের শেষের দিকে। শুরুতে লিখতেন না? না, আমি শুরুতে লিখতাম না। আমি শুরুতে লিখতাম ছবির মধ্যে। আচ্ছা। আপনি আমার ছবির মধ্যে দেখবেন, ছবি যখন পাঠ করবেন, আমার ছবি দেখলেই বোঝা যায় যে এই ছবি বাংলাদেশের ছবি, এবং এই ছবি এমন একটা দেশের, যে দেশে কাদামাটির দেশ, যে দেশের আবহাওয়াতে অনেক বৃষ্টি, যে দেশে অনেক নদ নদী। আমার ছবির মধ্যে এরকম নরম কাদা, আলো, ছায়া এবং দারিদ্রতার যে দেশের মানুষ অত্যন্ত গরিব, দরিদ্র, এই ছবি দেখলেই আপনার বোঝা যায়। তাদের পোশাক, চেহারা, চোখ, এমনকি যে ঢাকায় যেসব বিখ্যাত মানুষদের ছবি তুলি, তাদের দেখলেও বোঝা যায় কিন্তু যে তারাই পূর্ব বাংলার মানুষ, বাংলাদেশের মানুষ। এই যে পদক, এই যে স্বীকৃতি,
এই পদক স্বীকৃতি, সেটা 21শে পদক হোক কিংবা স্বাধীনতা পদক হোক, সেটি কেন যেন অনেক বয়সের পর পেতে হয় কিংবা অনেক সময় মরণোত্তর পেতে হয়। কেন এটি তরুণদের কাছে যায় না? যেমন এই বছর একটা দৃষ্টান্ত স্থাপন হয়েছে, জাতীয় ফুটবল দলের বাঘিনীদেরকে দিতে পেরেছি, এরপর আমরা অভ্র টিমকে দিতে পেরেছি। এটা খুবই বলবো যে দুষ্প্রাপ্য একটি মুহূর্ত। উপদেষ্টার সামনে কবি হেলাল হাফিজ, উনি তো প্রয়াত, তার আপন বড় ভাই যখন পদক নিতে গিয়েছিলেন, তারপরে তার মাইক্রোফোনের সামনে তিনি তার যখন অনুভূতি প্রকাশ করছিলেন, তিনি কাতর কণ্ঠে এবং তার অশ্রু জল দিয়ে তিনি তো বললেন যে এই পদক জীবিতকালে কেন দেওয়া হয় না বাংলাদেশে। বলে যে আমার ভাই হেলাল হাফিজ যদি জীবিতকালে পেতেন তাহলে তো তার আনন্দের সীমা থাকতো না, সে তো এই পদক পায়নি। হেলাল হাফিজের কথা আমি বলবো না, যিনি মরণোত্তর 21শে পদক পেলেন। এমন অসংখ্য মানুষ আছেন যাদেরকে আমরা মারা যাওয়ার পরেই মরণোত্তর পদক দিয়ে থাকি এবং প্রত্যেকের স্বজন ওই মঞ্চে গিয়ে একই কথাই বলেন। এবং শুধু তাদের একজনের কথা না, এটা কিন্তু আমাদের সবার কথা। কেন এই পদকটা আগে কেন যায় না? মোস্তফা সরোয়ার ফারুকী তিনি নিজেও বললেন যে আমরা অত্যন্ত দুঃখিত, পৃথিবীর আর কোথাও বোধহয় এমন হয় না যে মরণোত্তর পদক দিতে বোধহয় আমরা একটু আনন্দ পাই, এবং আমরা অনেক মরণোত্তর পদক এই দেশে দেই। এবং তিনি বললেন যে এখন থেকে আমাদের এমন ট্র্যাডিশন সৃষ্টি করতে হবে যে আমরা যাতে জীবিতকালে বয়স যতই হোক তাদেরকে এরকম পদক দিয়ে সম্মানিত করতে পারি। এই স্বীকৃতি হয়তো একজন মানুষের মারা যাওয়ার পর তাকে ইতিহাসের অংশ করে রাখে, কিন্তু আদতে কি এই স্বীকৃতি তার পর্যন্ত আসলে পৌঁছায় না? আপনার কাছে জানতে চাই, আপনি যেহেতু একজন 21শে পদক প্রাপ্ত মানুষ, আপনার কাছে কি মনে হয় 21শে পদকের কি বা স্বাধীনতা পদকের কি বয়সের সীমা থাকা উচিত? একদম থাকা উচিত না। পৃথিবীর কোনো পদকেই বয়সের সীমা থাকা উচিত না। যেমন অনেক বিশিষ্টজন আমাদের মতো বলে যে আমার 50 বছরের জার্নি, আমি 60 বছর যাবৎ লিখি, কেউ বলেন আমি 65 বছর যাবৎ লিখি। আমি মনে হয় যে সেইটা আসলে কোনো গুরুত্বপূর্ণ বিষয় না। আপনি কত সৃষ্টিশীল, কোন মানের লেখা লিখলেন আপনি, সেটা আপনি 5 বছরও লিখতে পারেন, যেটা আপনি 60 বছর 50 বছর হয়তো পারবেন না। কাজেই ওই টাইমটা, ওই জার্নিটা গুরুত্বপূর্ণ না, সেটা গুরুত্বপূর্ণ অন্য কারণে, যে এত বছর আপনি সৃষ্টিশীল ছিলেন এবং কাজ করেছেন। কিন্তু আপনি যদি 5-10 বছরই 60 বছরে কাজ করে ফেলেন, তাহলে যে 5-6 বছরে যে কাজ করেছেন তাকেই পুরস্কৃত করা উচিত আগে, বয়স্কদের না। আমার বিশ্বাস এবং আমাদের চাওয়া, একজন তরুণ হিসেবে অবশ্যই চাইবো যে এমন সময় পদকটি একজন মানুষের ঝুলিতে আসুক যাতে করে তার জীবদ্দশায় সে আরও অনেক কাজ করার অনুপ্রেরণা সেই পদক থেকে পায়। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের আজকের এই দিনের বিশেষ আলোচনায় আমাদের সাথে যুক্ত হবার জন্য। আজ মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। সবশেষে আমাদের দর্শকদের জন্য, বিশেষ করে তরুণদের জন্য আপনার যদি কিছু বলার থাকে। টেলিভিশন সেটের সামনে তরুণ প্রজন্মের যারা আছে, বিশেষ করে জেন, আপনারা সাম্প্রতিককালে 36শে জুলাই যে গণ অভ্যুত্থান ঘটিয়েছেন, আপনাদের কিন্তু বড় দায়িত্ব এই সমাজ, এই দেশ এবং পৃথিবীর যে জলবায়ু আবহাওয়া সেটা রক্ষা করা এবং আপনাদের পরিবেশকে মেরামত করা। তা না হলে কিন্তু আমাদের দেশের যে জলবায়ু আবহাওয়া, তার মধ্যে কিন্তু আমরা সবাই কিন্তু একটা মুমূর্ষ পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা বসবাস করতে থাকবো। এবং এখন যেই পরিস্থিতি, ঢাকা শহরের যে আবহাওয়া, এই আবহাওয়া আমাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। কাজে আপনাদের প্রত্যেককে ঐক্যবদ্ধ হয়ে একসাথে এই পরিস্থিতির বিরুদ্ধে লড়তে হবে। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত, পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলাভিশন, নূর টাওয়ার, 110 বৃহত্তম সিআর দত্ত রোড, ঢাকা 1205, ফোন 96320303 থেকে 4। আমাদের ইমেল অ্যাড্রেস দিন প্রতিদিন @banglavision.tv। মার্কিন প্রাবন্ধিক র্যালফ ওয়ালডো এমারসনের একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, ভাষা ইতিহাসের দলিল, কবিতার জীবাশ্ম। প্রিয় দর্শক, মহান ভাষা শহীদদের প্রতি আরও একবার বিনম্র শ্রদ্ধা জানিয়ে বিদায় নিচ্ছে আজ। সবাই ভালো থাকুন, সুস্থ সুন্দর থাকুন। আজ সারাটা দিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক।